Welcome friends, welcome guys, welcome to Dreamers Academy. Dreamers Academy ইকোনমিক্স ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজ আমরা যে বিষয়টার উপর আলোচনা করব সেটা হচ্ছে ইনফ্লেশন বা মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি। তো প্রথম যে জিনিসটা জানতে হবে যে ইনফ্লেশন কি, হোয়াট ইজ ইনফ্লেশন। তো ইনফ্লেশন হচ্ছে কোনো একটা কমোডিটি পারসিস্টেন্ট ইনক্রিজ ইন প্রাইস লেভেলের ক্রমবর্ধমান বৃদ্ধিটাকেই কিন্তু ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি হিসাবে গণ্য করা হয়। এবার তুমি প্রশ্ন করতেই পারো যে প্রাইস মূল্য বৃদ্ধি তো সমস্ত কমোডিটিরই হয় কম বেশি, যে কিন্তু এখানে সাধারণ মূল্য বৃদ্ধি আর ইনফ্লেশনের মধ্যে যে তফাৎটা আছে সেটা হলো সাধারণ মূল্য বৃদ্ধি কিন্তু একটা সাময়িক সময়ের জন্য হতে পারে। সাপোজ এক মাসের জন্য কোনো একটা কমোডিটির দাম বেড়ে গেল, বাট এক মাস কি দু মাস পরে সে দামটা আবার তার পুরনো জায়গায় ফিরে এলো বা তার থেকে কমেও যেতে পারে। বাট এই ধরনের ঘটনা কিন্তু ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির আওতায় আসে না। তো মুদ্রাস্ফীতি কি? মুদ্রাস্ফীতি তখনই আমরা বলবো সেই জিনিসটাকে যদি ওই পার্টিকুলার কমোডিটির মূল্য বৃদ্ধিটা যদি নাগাড়ে বা ক্রমাগত এক বছরে কতটা বৃদ্ধি পেয়েছে যদি সেই অনুপাতে যদি আমরা বিচার করি তার পূর্ববর্তী বছরের দামের তুলনায়, তাহলে যে বৃদ্ধিটা আমরা দেখব সেটাই হচ্ছে কিন্তু ইনফ্লেশন বা মূল্য বৃদ্ধি। তো সাপোজ যদি এখনকার বাজারের উদাহরণ ধরো, যে ভোজ্য তেলের যে আজ যে দাম, আজ দেখবে নিউজ পেপারে রিপোর্টিং এসছে যে মে মাস 2019-এ দাম ছিল সর্ষের তেলের 110 টাকা লিটার। আজ সেই 2021-এ দাঁড়িয়ে ভোজ্য তেলের দাম হয়ে গেছে 190 টাকা লিটার। তো বুঝতে পারছো যে ক্রমাগত এক বছরে এর কত পার্সেন্ট বৃদ্ধি হয়েছে, 110 টাকা থেকে 190। তো এই জিনিসটা কিন্তু একটা পার্টিকুলার ইনফ্লেশনারি রেট শো করছে। এরকমভাবে বহু জিনিস আছে, বহু কমোডিটিকে এর আওতায় ধরা হয়, ধরে যে ক্রমাগত বৃদ্ধিটা হয় দ্রব্যের সেটাই কিন্তু মূল্যস্ফীতি বা ইনফ্লেশন। তো এখানে দুটো জিনিস খুব মাথায় রাখতে হবে, পারসিস্টেন্ট ইনক্রিজ ইন প্রাইস লেভেল। তো এই প্রাইস লেভেলটা কি হিসাবে হবে? ওভার আ পিরিয়ড অফ টাইম ইন অ্যান ইকোনমি। একটা ইকোনমিতে একটা পার্টিকুলার পিরিয়ড, এখানে পার্টিকুলার পিরিয়ড মানে ধরা হয় কিন্তু এক ইকোনমিক্যাল ইয়ারকে, অর্থাৎ ভারতের ক্ষেত্রে যেটা হচ্ছে এপ্রিল টু মার্চ। তো ইনফ্লেশন বা মূল্যস্ফীতির ফলে কি হয়? তো ইনফ্লেশন আর মূল্যস্ফীতির সব থেকে যে খারাপ দিকটা সেটা হলো কিন্তু টাকার মূল্যকে এ কিন্তু কমিয়ে দেয়। তো টাকার মূল্য বলতে কিভাবে আমরা বুঝবো? টাকার মূল্য হচ্ছে ধরো আজ যে জিনিসটা, সাপোজ 100টা চকলেট তুমি কিনছো 100, তো বুঝতেই পারছো প্রতি চকলেটের দাম এখানে পড়ছে 1 টাকা। বাট যদি নেক্সট ইয়ার সেম অ্যামাউন্টে অর্থাৎ 100 টাকায় তুমি পাচ্ছ 90টা চকোলেট, তাহলে এক্ষেত্রে কি হলো? তাহলে আগে তুমি 100 টাকায় 100টা চকলেটই পাচ্ছিলে, বাট এখন কি হলো 100 টাকায় তুমি 90টা চকলেট পাচ্ছ। ফলে কি হলো, টাকার যে দাম, টাকার যে আমাদের যে মূল্যটা ছিল সেটা কিন্তু পড়ে গেল। তো সেম ভাবেই তুমি যদি এটাকে সেম দেখো যে তখন তাহলে এখন 100টা আবার এরকম হতে পারে যে 100টা চকলেটের দাম 110 টাকা, এখন তুমি 100টা চকলেট কিনতে যাও 110 টাকা দাম পড়বে। তো একই জিনিস, অর্থাৎ টাকার মূল্য কিন্তু এক্ষেত্রে পতন হচ্ছে, এবং এটাই কিন্তু ইনফ্লেশনের সব থেকে বড় একটা খারাপ দিক। তো এই টাকার এই যে দামের যে হেরফের হচ্ছে, টাকার মূল্য বৃদ্ধি, এর ভিত্তিতেই কিন্তু
সরকারি কর্মীদের যে ডিএ বা ডিয়ারনেস অ্যালাউন্স, এটা কিন্তু এই ইনফ্লেশনের ভিত্তিতেই কিন্তু দেওয়া হয়। সেকেন্ড থিং, ব্যাংকে তোমরা যে সুদটা পাও, ব্যাংকে যে ইন্টারেস্ট দেখায়, সেটাও কিন্তু এই ইনফ্লেশনের উপর বেস করেই কিন্তু ক্যালকুলেট করা হয়। যদি যদি দেখো যে মার্কেটে ইনফ্লেশন রেট ইজ 10% আর ব্যাংক তোমার সুদ দিচ্ছে 6%, তাহলে অবভিয়াসলি তোমার কিন্তু লস হচ্ছে। ঠিক ঠিক উল্টোটাও হতে পারে, যে মার্কেট ইনফ্লেশন রেট যদি 4% শো করে, ব্যাংক তোমায় সুদ দিচ্ছে 6% কি 8%, দেন ইউ আর আ গেনার। তো ইনফ্লেশনের উপর বেস করেই কিন্তু এই জিনিসগুলো ঘটে। তো নেক্সট যেটা জানতে হবে সেটা হচ্ছে টাইপস অফ ইনফ্লেশন। ইনফ্লেশন কত ধরনের হয়? মূলত ইনফ্লেশন দু ধরনের হয়। ডিমান্ড পুল ইনফ্লেশন আর কস্ট পুশ ইনফ্লেশন। তো ডিমান্ড পুল ইনফ্লেশনটা কি? ডিমান্ড পুল ইনফ্লেশন হচ্ছে ইট ইজ কস্ট ডিউ টু ইনক্রিজ ইন এগ্রিগেট ডিমান্ড ইন দ্য ইকোনমি। যদি সামগ্রিকভাবে চাহিদা কোনো ইকোনমিতে বৃদ্ধি পায়, সেক্ষেত্রে যে ইনফ্লেশনটা, যে মূল্য বৃদ্ধি ঘটে, সেটাকে আমরা বলি কিন্তু ডিমান্ড পুল ইনফ্লেশন। তো ডিমান্ড পুল ইনফ্লেশনের যদি গ্রাফটা দেখো তোমরা, তো দেখো ডিমান্ড পুল ইনফ্লেশনে যদি ডিমান্ড বৃদ্ধি পায়, ডিমান্ড ধরো এন থেকে এন ড্যাশ পয়েন্টে যদি শিফট করে, তাহলে অটোমেটিক পি কিন্তু প্রাইস কিন্তু পি ড্যাশ এতে শিফট করছে। তো তার বুঝতেই পারছো যে ডিমান্ডের সাথে সাথে প্রাইস দাম বৃদ্ধি পেয়েছে। তো এই ডিমান্ড এবং দাম বৃদ্ধি পাওয়ার ফলে দেখো সাপ্লাই কিন্তু একই রয়েছে, মার্কেটে সাপ্লাই কোনো কিন্তু ডেফিসিট বা কোনো এক্সেসিভ কিছু ব্যাপার হয়নি, সাপ্লাই একই রয়েছে। কিন্তু শুধুমাত্র ডিমান্ড এবং প্রাইসের হেরফেরের জন্য যে এগ্রিগেট ডিমান্ড, সেটা দেখো শিফট করে গেছে। অর্থাৎ সামগ্রিকভাবে চাহিদাও কিন্তু ডিমান্ড যে কার্ভটা, সেটাও শিফট করেছে। ফলে এটা কিন্তু হচ্ছে ডিমান্ড পুল ইনফ্লেশন। এর কারণ কি? এর কারণ হচ্ছে, প্রথম যে কারণ হচ্ছে ইনক্রিজ ইন মানি সাপ্লাই। অর্থাৎ বাজারে যদি টাকার যোগান হট করে বেড়ে যায়, যদি মার্কেটে যদি একসাথে যদি লিকুইড মানি বলো বা ক্যাশ টাকা যেটা, সেটা যদি বেড়ে যায়, তাহলে কিন্তু এই ইনফ্লেশন দেখা দিতে পারে। এবার যে প্রশ্ন করতেই পারো যে টাকার পরিমাণ বেড়ে গেলে কি করে ইনফ্লেশন বাড়ছে। দেখো, টাকার পরিমাণ বেড়ে গেলেই, আমি আগের চ্যাপ্টারই আলোচনা করেছি যে টাকার পরিমাণ যদি কোনো লোকের হাতে হুট করে যদি একসাথে অনেক টাকা এসে যায়, অর্থাৎ তার ইনকাম যদি বেড়ে যায়, তাহলে কি হয়, ডিমান্ডও কিন্তু তার সেই তুলনায় বেড়ে যায়। তো অর্থাৎ লোকের হাতে টাকা বৃদ্ধি পেলে সে আগে যা খরচ করতো, তার তুলনায় সে আরো বেশি খরচ করার চেষ্টা করবে, এবং তার সেই খরচের ফলে কিন্তু মার্কেটে কিন্তু অটোমেটিক্যালি ডিমান্ড ইনক্রিজ করবে, ডিমান্ড বেড়ে যাবে। 2019 থেকে ইকোনমিস্টরা কিন্তু ভারতের এই যে অর্থনৈতিক স্লোডাউন চলছে, এর কারণ হিসাবে কিন্তু ব্যাখ্যা করেছিল যে ডিমান্ড, যে এগ্রিগেট ডিমান্ড, সেটা কিন্তু ফল করেছে ভারতে। এবং এগ্রিগেট ডিমান্ড যদি ফল করে, তাহলে কিন্তু ভারতের গ্রোথ পোটেনশিয়াল কিন্তু কমে যাবে, এবং সেটাই দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত হয়েছে। এবং ম্যাক্সিমাম দুনিয়ার অধিকাংশ ইকোনমিক্স কিন্তু ভারতকে বলেছে যে আপনারা লোকের হাতে টাকার যোগান দিন, অর্থাৎ নগদের যোগান দিন। অর্থাৎ তারা বলতে চাইছে যে মার্কেটে মানি সাপ্লাইটাকে ইনক্রিজ করা হোক। যতক্ষণ না লোকের হাতে টাকা আসবে, তারা সেই টাকাটা খরচ করবে না বাজারে, আর খরচ না হলে কিন্তু আলটিমেটলি চাহিদার বৃদ্ধি হবে না। চাহিদার বৃদ্ধি না হলে কিন্তু
অটোমেটিক্যালি ইকোনমি কিন্তু স্লো ডাউনে চলবে, প্রোডাকশন কমে যাবে, কোম্পানিরা প্রোডাকশন করা বন্ধ করে দেবে, তারা লসে চলবে, তারা কেন ইনভেস্ট করবে, নতুন কোনো ইনভেস্টারও আসবে না। ফলে কিন্তু টাকার চাহিদা বৃদ্ধি করলে কিন্তু এগ্রিগেট ডিমান্ডের কিন্তু বৃদ্ধি হবে এবং তার ফলে কিন্তু একটা ইনফ্লেশন হবে। সেকেন্ড থিং কি হতে পারে, ইনক্রিজিং ফরেক্স। যদি বিদেশি মুদ্রা অর্থাৎ ডলার, পাউন্ড, ইউরো এই জিনিসের যদি ইনক্রিজ হতে শুরু করে সামগ্রিকভাবে, অর্থাৎ এই জিনিসের ইনক্রিজ মানে কি, ডলার আসছে মানে টাকা, অর্থাৎ টাকার পরিমাণ কিন্তু টাকার যোগান কিন্তু মার্কেটে হচ্ছে। তো টাকার যোগান মার্কেট হলে একদম সিম্পল, ইনক্রিজ ইন মানি সাপ্লাই দ্যাট টার্নস ইনটু ইনফ্লেশন। থার্ড, এই টার্মটা অনেক জায়গায় শুনে থাকবে, ডেফিসিট ফাইন্যান্সিং। হোয়াট ইজ ডেফিসিট ফাইন্যান্সিং? এর ব্যাপারে আমি আরো অন্য চ্যাপ্টারে আর আমি বিশদভাবে বলবো, বাট এখানে তোমরা যেটুকুনি জেনে রাখো সেটা হচ্ছে ডেফিসিট ফাইন্যান্সিং মানে হচ্ছে টাকা ছাপিয়ে বাজারে ইন্ট্রোডিউস করা, বাজারে যোগান দেওয়া, সেটাই হচ্ছে কিন্তু ডেফিসিট ফাইন্যান্সিং। এবার টাকা ছাপিয়ে বলতে টাকা ছাপানোর অধিকার এখানে ভারত সরকারের মধ্যে কার হাতে আছে? আরবিআই এর হাতে। অর্থাৎ আরবিআই যদি নিজের পাওয়ার খাটিয়ে যদি টাকা ছাপিয়ে যদি ইকোনমিতে ইনপুট করে তাহলে কিন্তু ইনফ্লেশন দেখা দেবে। এবার আরবিআই কেন করে, কি জন্য করে, এগুলো পরের চ্যাপ্টারে আরো বিশদভাবে আমরা আলোচনা করব। বাট ডেফিসিট ফাইন্যান্সিং হচ্ছে কিন্তু টাকা ছাপিয়ে মার্কেট ইকোনমিতে ইনপুট করা। নেক্সট বলতেই পারো পপুলেশন ইনক্রিজিং, যে জনসংখ্যা বৃদ্ধি পেলে এগ্রিগেট ডিমান্ড বৃদ্ধি পেতে পারে, সেটা একটা কারণ। কালো টাকা, ব্ল্যাক মানি, এটাও অন্যতম একটা কারণ ইনফ্লেশন। আর একটা কি কারণ হতে পারে, চেঞ্জ ইন কনজাম্পশন প্যাটার্ন। মানুষের যে কনজাম্পশন যে প্যাটার্নটা সেটা যদি আলটিমেট চেঞ্জ হয়ে যায়, মানুষের টেস্ট, রুচিবোধ যদি হুট করে যদি চেঞ্জ হয়ে যায়, তাহলেও কিন্তু একটা সামগ্রিকভাবে কিন্তু ডিমান্ড ইনক্রিজ হতে পারে, এবং ডিমান্ড ইনক্রিজ হলেই ইট লিডস টু ইনক্রিজ ইন প্রাইস অ্যান্ড ইনফ্লেশন। আর কি হতে পারে, রিডাকশন ইন ডাইরেক্ট ট্যাক্সেস। অর্থাৎ ডাইরেক্ট ট্যাক্স যদি কমানো হয় সেক্ষেত্রেও কিন্তু ইনফ্লেশন হতে পারে। এবার বলতে পারো ডাইরেক্ট ট্যাক্স কি? তো ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স আমরা ট্যাক্সেশনে বিশদভাবে আলোচনা করব। আপাতত ডাইরেক্ট ট্যাক্স মানে ধরে রাখো ইনকাম ট্যাক্স, যে পার্সোনাল ইনকাম ট্যাক্স, কোম্পানির ইনকাম ট্যাক্স, এগুলো হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। আর কিভাবে ইনফ্লেশন হতে পারে, গভর্নমেন্ট অ্যান্ড পাবলিক এক্সপেন্ডিচার। সরকার যদি তার নিজের অর্থ থেকে যদি বাজারে খরচ করে, সরকার যদি এক্সপেন্ডিচার তার বাড়ায়, তাহলেও কিন্তু এটা সামগ্রিকভাবে এগ্রিগেট ডিমান্ডকে তুলতে সাহায্য করবে এবং এটাও ইনফ্লেশন ঘটাতে সাহায্য করে। তো আরো অনেক ছোট ছোট কারণ আছে, তো সেগুলো তোমরা দেখে নিও পরে, কোনো অসুবিধা হলে আমি বলে দেবো। তো নেক্সট যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে কস্ট পুশ ইনফ্লেশন। আমরা এতক্ষণ দেখলাম ডিমান্ড পুল ইনফ্লেশন, নেক্সট আমরা দেখবো কস্ট পুশ ইনফ্লেশন। তো দেখো কস্ট পুশ ইনফ্লেশন, এটা বলতে পারো এটা সাপ্লাই সাইডের জন্য হয়। আগেরটা যেমন দেখলে ডিমান্ডের জন্য, আলটিমেট এগ্রিগেট ডিমান্ডের জন্য ইনফ্লেশন হয়েছে, এটা কিন্তু হয় সাপ্লাই সাইড শকের জন্য। অর্থাৎ সাপ্লাই সাইড কি, ধরো মার্কেটের ডিমান্ড একই আছে কিন্তু আলটিমেটলি সেই কমোডিটির সাপ্লাই কমে গেছে। তো সাপ্লাই কমে গেলে কি হবে, ডিমান্ড একই রয়েছে, অটোমেটিক্যালি প্রাইস রাইজ করবে এবং আলটিমেটলি ইনফ্লেশন হবে। এবার বলতে পারো সাপ্লাই কেন কমে গেল? সাপ্লাই কমার অন্যতম কারণ হচ্ছে কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাওয়া। যে কস্টে আগে প্রোডাকশন হতো সেই কস্টে এখন তার তুলনায় আরো বেশি দামে যদি প্রোডাকশন হয়, তাহলে কোম্পানি অটোমেটিক্যালি বুঝতে পারছো যে সেই অনুপাতে আর জিনিসটা তৈরি করতে পারবে না, ফলে মার্কেটের সাপ্লাই কিন্তু অটোমেটিক্যালি কমে যাবে। এই ধরনের ইনফ্লেশন কিন্তু খুব ভয়াবহ ইকোনমির জন্য, সাপ্লাই সাইড ইনফ্লেশন। এবং বর্তমানে দাঁড়িয়ে বর্তমান ভারতীয় অর্থনীতিতে সাপ্লাই সাইড ইনফ্লেশন কিন্তু হয়েছে, অর্থাৎ কস্ট পুশ ইনফ্লেশন কিন্তু দেখা দিয়েছে। কারণ
যেহেতু লকডাউন ছিল সেই তুলনায় কোম্পানি বন্ধ ছিল, কোম্পানির প্রোডাকশন বন্ধ ছিল, এবং কোম্পানির প্রোডাকশন বন্ধ মানেই কিন্তু মার্কেটে সাপ্লাই কমে যাওয়া, আলটিমেটলি এগ্রিগেট সাপ্লাই কমে যাওয়া। তো সেক্ষেত্রে কিন্তু এই টাইপের যে শকের ফলে যে ইনফ্লেশন হয়, এটা কিন্তু ওয়ার্স্ট টাইপ অফ ইনফ্লেশন। কোনো ইকোনমি কিন্তু এই ধরনের ইনফ্লেশন কাম্য নয়। এই ধরনের ইনফ্লেশন অ্যাট আ লিমিট কাম্য। এই ডিমান্ড পুল ইনফ্লেশন ইজ অলওয়েজ ওয়েলকাম অ্যাট আ পার্টিকুলার লেভেল, বাট নট দিস টাইপ। তো এর কারণ কি? এর প্রথম যে কারণটা বললাম যে কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাওয়া। কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাওয়া মানে কি? যে প্রাইস অফ ইনপুট, একটা ওই জিনিসটা তৈরি করতে যে ইনপুট দেওয়া হয়েছে সেই ইনপুটের যে প্রাইস, সেটা হুট করে বেড়ে যাওয়া। তো ইনপুট প্রাইসের মধ্যে কি কি ধরা হয়? ওয়েজেস, রেন্ট, ইন্টারেস্ট, প্রফিট। আরেকবার বলে দিচ্ছি। এই চারটেই যদি বেড়ে যায় তাহলে কিন্তু কস্ট অফ প্রোডাকশনও বেড়ে যাবে। এটা হচ্ছে ফ্যাক্টর কস্ট। আর নন ফ্যাক্টর কস্ট এর মধ্যে কি হতে পারে? নন ফ্যাক্টর কস্ট হচ্ছে ইনক্রিজ অফ প্রাইস অফ র মেটেরিয়াল, অর্থাৎ যে জিনিসটা দিয়ে ওই দ্রব্যটা তৈরি করা হয় তার দাম যদি বেড়ে যায়, সেটা হচ্ছে কিন্তু নন ফ্যাক্টর কস্টের মধ্যে পড়বে। আর কি কারণ আছে? ইনডাইরেক্ট ট্যাক্স যদি বেড়ে যায়। ইনডাইরেক্ট ট্যাক্স মানে আজকাল তুমি যেটা চলছে সেটা হচ্ছে জিএসটি। অর্থাৎ কোনো কমোডিটির উপর যদি জিএসটি রেট যদি হাই করে দেওয়া হয়, তো আলটিমেটলি তার দাম বেড়ে যাবে, ফলে সাপ্লাই প্রোডাকশন কিন্তু কম হতে বাধ্য। আর কি আছে হতে পারে? ডিফেক্টিভ সাপ্লাই চেইন, অর্থাৎ যে সাপ্লাই যে মাধ্যমে হচ্ছে সেই মাধ্যমটা যদি ঠিকঠাক না থাকে, অর্থাৎ ট্রান্সপোর্ট সেক্টরে যদি কোনো কিছু প্রবলেম হয়, ট্রান্সপোর্ট সেক্টর যদি ঠিকমতো সচল না থাকে, তাহলেও কিন্তু সাপ্লাই সাইড শক হওয়া কিন্তু কিছু মাত্র আশ্চর্যের নয়। আর কি কারণে হতে পারে? ইম্পোর্টেড যে কমোডিটি আছে তার প্রাইস যদি ইনক্রিজ করে। ইম্পোর্টেড কমোডিটি বলতে অবভিয়াসলি পেট্রো কেমিক্যাল বা পেট্রোল দ্রব্য, তার দাম যদি বাড়ে, কারণ দেখতেই পারো যে অপরিশোধিত তেলের দাম বাড়লে বলা হয় যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে। কেন বাড়বে? কারণ ট্রান্সপোর্টেশন সেক্টর কিন্তু এতে হিট করবে, এবং আলটিমেটলি কিন্তু প্রোডাকশন কস্ট বেড়ে জিনিসটার দাম কিন্তু বাড়বে, সাপ্লাই সাইড শক হবে। তো নেক্সট যে টাইপ অফ ইনফ্লেশন আমরা আলোচনা করব, এই দুটো কিন্তু হচ্ছে মেন, ডিমান্ড পুশ আর কস্ট পুল। আর থার্ড যে ইনফ্লেশনটা টাইপ অফ ইনফ্লেশন, সেটা হচ্ছে ফুড ইনফ্লেশন। ফুড ইনফ্লেশন মিন যে খাদ্যদ্রব্য, যে জিনিস আমরা খাই, এগ্রি প্রোডাক্ট বা যে কোনো ডেয়ারি প্রোডাক্ট, সেই জিনিসের যদি আলটিমেট দাম বৃদ্ধি হয়, তাহলে সেটাকে আমরা বলি ফুড ইনফ্লেশন। তো এর দাম কি করে বৃদ্ধি হয়, কেন হয়? সাপ্লাই সাইড শকের জন্য হতে পারে, অর্থাৎ বাজারে সাপ্লাই যদি সেই পরিমাণে না হয়, সেক্ষেত্রে এই ইনফ্লেশন হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। আর যদি কোনোভাবে যদি খাদ্যদ্রব্যের ডিমান্ডও খুব কারণে বেড়ে যায়,
তাহলেও কিন্তু ফুড ইনফ্লেশন দেখা দিতে পারে। অর্থাৎ গ্রাফটা দেখে বুঝতে পারছো যে এই ধরনের ফুড ইনফ্লেশন কিন্তু ডিমান্ড সাইড এবং সাপ্লাই সাইড দুটোরই ইম্প্যাক্টে কিন্তু হতে পারে। কোনো একটা ফ্যাক্টর কিন্তু এর জন্য দায়ী নয়, দুটো ফ্যাক্টরই কিন্তু সমানভাবে এফেক্ট করে এই ফুড ইনফ্লেশনকে। প্রশ্ন একটা হতে পারে যে তাহলে এই ইনফ্লেশনকে কন্ট্রোল করার কি উপায়, ইনফ্লেশনকে তাহলে কন্ট্রোল আমরা কিভাবে করতে পারি? দেখো, সব থেকে যে প্রধান যে উপায়টা সেটা হচ্ছে কিন্তু মানিটারি পলিসি। তো যখন আমরা ব্যাংক বা মানিটারি পলিসি করব তখন আমরা জানতে পারবো যে কিভাবে এই জিনিসটা হয়। তো আপাতত যেটুকুনি জানার জন্য বলে রাখছি, এই যে দেখবে রিজার্ভ ব্যাংক যে বাই মান্থলি যে তাদের মানিটারি পলিসি পাবলিশ করে অ্যাজ দ্য রেপো রেট, রিভার্স রেপো রেট, সিআরআর, এসএলআর, এই ধরনের ইন্ডেক্স দিয়ে, তো এগুলো কিন্তু করা হয় কিন্তু ইনফ্লেশনের ওপরই বেস করে। তো আলটিমেটলি এখন কিন্তু ইন্ডিয়াতে ইনফ্লেশন কিন্তু যথেষ্ট বেশি, ঠিক আছে, নিয়ার অ্যাবাউট 10%-এর কাছাকাছি কিন্তু এখন ইন্ডিয়াতে ইনফ্লেশন রেট চলছে। এবং এটা কিন্তু খুবই চিন্তার বিষয় যে ইনফ্লেশন যদি এইরকমভাবে চড়তে চড়তে হাতের বাইরে বেরিয়ে যায় তাহলে কিন্তু ইকোনমির জন্য সেটা সুখকর নয়। কারণ প্রথমেই বলেছি যে ইনফ্লেশন কি করে, টাকার দামকে কমিয়ে দেয়। আর এখন নিশ্চয়ই জানো যে ব্যাংকে কিন্তু সেই অর্থে তেমনভাবে কোনো সুদ দেওয়া হচ্ছে না, সুদের পরিমাণ কিন্তু যৎসামান্যই। তো সে তুলনায় যদি ইনফ্লেশন যদি নাগালের বাইরে চলে যায়, ইকোনমি কিন্তু মুখ থুবড়ে পড়তে পারে। তো আর একটা যে কারণ আমি বলেছিলাম যে ইনফ্লেশনের বাড়ার জন্য, যে ক্রুড অয়েল প্রাইস, যে পেট্রোপণ্যের দাম বাড়লে, অর্থাৎ দেখবে এখন কিন্তু বিশ্ববাজারে কিন্তু তেলের দাম কিন্তু হু হু করে বাড়ছে। তো এই গভর্নমেন্ট কিন্তু আলটিমেটলি দেখতে পারো যে এখন পেট্রোলের দাম প্রায় 100 টাকার কাছাকাছি ছুটে চলেছে আমাদের এখানে। তো এই পেট্রোপণ্যের প্রাইস বাড়ার জন্য কিন্তু মূল্যবৃদ্ধি অন্যতম একটা কারণ, পেট্রোপণ্যের প্রাইস বাড়ার জন্যই। তো পেট্রোপণ্যের প্রাইসকে কন্ট্রোল করা কিন্তু এই মুহূর্তে গভর্নমেন্ট, জানো যে বেশ কিছু বছর আগেই কিন্তু পেট্রোপণ্যকে ডিসেন্ট্রালাইজ বা ডিকন্ট্রোলাইজ করে দিয়েছিল, অর্থাৎ মার্কেটের উপর ছেড়ে দিয়েছিল পেট্রোল ডিজেলের প্রাইস কি হবে। তো এর ফলে যেটা হয়েছে কিন্তু ক্রুড অয়েল প্রাইস কিন্তু বিশ্ববাজারে বাড়লেই আমাদের এখানে কিন্তু তার এফেক্ট, চরমভাবে তার এফেক্ট পড়ে। তো গভর্নমেন্টকে এর জন্য বেশ কিছু ক্রিটিসিজম সহ্য করতে হয়েছে, যে এই এই জিনিসগুলোর জন্য, যেমন পেট্রোপণ্যের ওপর নিজেদের কোনো কন্ট্রোল না থাকা, পেট্রোপণ্যের যে প্রাইসের ওপর, বা এই যে মানিটারি পলিসি, এই যে মানিটারি পলিসি কিন্তু যে টাকার যে দাম বাড়া বা কমা, রুপির ডেপ্রিসিয়েশন, এটা কিন্তু মানিটারি পলিসি বহুকাংশে করলেও কিন্তু 100% কিন্তু করতে পারে না। এর জন্য কিন্তু গভর্নমেন্টের কিছু ফিসকাল পলিসিও দরকার আছে, ফিসকাল রেসপন্সিবিলিটিরও প্রয়োজন আছে। ফলে কিন্তু সরকার সে অর্থে কিন্তু এই দিকে বিশেষ করে টাকার যে পতন, টাকার যে দাম ধীরে ধীরে কমে যাওয়া ডলারের তুলনায়, এগুলোর দিকে কিন্তু সরকার সেইভাবে নজরদারি করে না। আর যে মেইন যে প্রবলেম, যেটা আমি প্রথমেই বলেছিলাম যে ওয়ার্স্ট টাইপ অফ ইনফ্লেশন হচ্ছে সাপ্লাই সাইড, যে ইনফ্লেশনটা সাপ্লাই সাইড শকের ফলে। তো এই ইনফ্লেশনটাকে কন্ট্রোল করতে গেলে বা এই ইনফ্লেশন থেকে অর্থনীতিকে বাঁচাতে গেলে কিন্তু আমাদের বেশ কিছু লং টার্ম গোল বা লং টার্ম রিফর্মস কিন্তু করতে হবে। সেই রিফর্মসগুলো যতক্ষণ না আমরা করতে পারবো ততক্ষণ কিন্তু সাপ্লাই সাইড ইনফ্লেশনের কিন্তু একটা ভয় কিন্তু ক্রমাগত থাকবে। আর কি আছে, পলিটিক্যাল রেস্ট্রিকশন। জানো যে ভারতের পলিটিক্যাল যে কমিউনিটিটা রয়েছে, তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু প্রাইস ইনক্রিজ বা এরকম ইনফ্লেশন নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন পলিটিক্যাল র্যালি, পলিটিক্যাল প্রোপাগান্ডা কন্ডাক্ট করে। বাট এগুলো কিন্তু একটা টাইমের পরে কিন্তু ইনফ্লেশনকে বৃদ্ধি বাহবা দিতেই সাহায্য করে, ইনফ্লেশনকে বাড়াতে সাহায্য করে। তো
এরকমই কিছু কন্ট্রোভার্সি গভর্নমেন্টকে করা হয় এই কারণগুলোর জন্য, যে তারা ইনফ্লেশনকে ঠিকমতো হ্যান্ডেল করতে পারছে না। তো দেখো, আগে যেমন বললাম যে গভর্নমেন্টকে কিছু ক্রিটিসাইজ করা হয়েছিল যে ইনফ্লেশনকে কন্ট্রোল করতে না পারার জন্য। তো তাহলে উপায় কি, হোয়াট ইজ দ্য মেজারমেন্ট? তো এই ইনফ্লেশনকে কন্ট্রোল করার তার প্রথমেই যে পয়েন্টটা আমি বারবার বলেছি সেটা হচ্ছে মনিটারি পলিসি। আরবিআই যে বাই মান্থলি মনিটারি পলিসি অ্যানাউন্স করে, তাতে কিন্তু ইনফ্লেশনকে কন্ট্রোল করা সম্ভব। তো কী ধরনের, মানে মেইনলি কন্ট্রাকশনারি মনিটারি পলিসি কিন্তু আরবিআই যদি ইম্পোজ করে তাহলে কিন্তু ইনফ্লেশনকে কন্ট্রোলে রাখা যায়, ইনফ্লেশনের রেটটাকে কিন্তু কম করে দেওয়া যায়। তো আর নেক্সট পয়েন্টে কি আছে, যে ফিসকাল পলিসি, অর্থাৎ প্রথমেই যেটা আমি বললাম যে আরবিআই এর কাছে কিন্তু 100% ক্ষমতা নেই যে ইনফ্লেশনকে একার হাতে কন্ট্রোল করতে পারে। গভর্নমেন্টেরও কিন্তু কিছু লায়াবিলিটি আছে ইনফ্লেশনকে কন্ট্রোল করার, এবং গভর্নমেন্টের হাতে টুল কি, তার যে অ্যানুয়াল বাজেটরি যে অ্যানাউন্সমেন্ট হয়, যে ফিসকাল স্টেটমেন্টটা বেরোয়, তাতে কিন্তু গভর্নমেন্ট কিন্তু ইনফ্লেশনকে কন্ট্রোল করতে পারে। কিসের থ্রু দিয়ে পারে? যে ট্যাক্স, ডাইরেক্ট ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্স, এই দুটোর কিন্তু রেট কমানো বাড়ানোর উপর কিন্তু ইনফ্লেশনের হারও কিন্তু ডিপেন্ড করে। অর্থাৎ ট্যাক্স, ডাইরেক্ট ট্যাক্স যদি বাড়ানো হয় তাহলে কিন্তু ইনফ্লেশন কিন্তু কমবে, আবার ডাইরেক্ট ট্যাক্স যদি কমে যায় তাহলে কিন্তু ইনফ্লেশন রেট বেড়ে যাবে। আর কি হতে পারে, গভর্নমেন্টের হাতে কি আছে, গভর্নমেন্ট যে এক্সপেন্ডিচার, তার যদি খরচ যদি বাড়াতে পারে, পাবলিকালি যদি এক্সপেন্ডিচার যদি বৃদ্ধি পায়, তাহলেও কিন্তু ইনফ্লেশনকে কন্ট্রোল করা সম্ভব। আর কি হতে পারে, আর হতে পারে যেটা বলেছিলাম, সাপ্লাই সাইড শকটাকে কন্ট্রোল করতে হবে। অর্থাৎ সাপ্লাই যে চেন ম্যানেজমেন্টটা আছে সেটাকে কিন্তু আমাদেরকে বিভিন্ন জায়গায় কিন্তু তার উপর কাজ করতে হবে। যেমন প্রথম যে জিনিসটা বলতে পারো সেটা হচ্ছে যে 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 দ্রব্যটার কনসিস্টেন্টলি দাম ইনক্রিজ করছে, দাম বাড়ছে, সেই দ্রব্যটার কিন্তু এক্সপোর্ট কিন্তু বন্ধ করে দিতে হবে। অর্থাৎ আগে সেই দ্রব্যটার বিদেশে রপ্তানিটাকে বন্ধ করতে পারলে কিন্তু আমাদের দেশের তার যে চাহিদা সেটা কিন্তু অনেকাংশেই পূরণ করা যাবে, এবং যার ফলে কিন্তু তার দামও কিন্তু কিছুটা হলেও কম করা যাবে। যেমন আরেকটা কি হতে পারে, যে দ্রব্যের হয়তো দাম খুব বেড়ে গেছে সেই দ্রব্যটাকে কিন্তু বাইরে থেকে ইম্পোর্ট করার চিন্তা ভাবনা করতে হবে। যেমন 2 বছর আগে যখন পেঁয়াজের দাম 250 টাকা, প্রায় 200 টাকা 250 টাকা কিলো হয়ে গিয়েছিল দেশের বিভিন্ন জায়গায়, তো গভর্নমেন্ট কিন্তু সে সময় কিন্তু বলেছিল যে উৎপাদন ঘাটতি এবং মানে আমাদের যে স্টোরেজ যে ক্যাপাসিটি সেটা সেই অনুপাতে না থাকায় কিন্তু এই ধরনের দ্রব্যমূল্য বৃদ্ধিটা হয়েছে। এবং তার জন্য কিন্তু গভর্নমেন্ট বাইরে থেকে, অর্থাৎ মিশর থেকে কিন্তু আমাদের দেশে পেঁয়াজ ইম্পোর্ট করা হয়েছিল। সাধারণত আমাদের ভারত থেকে কিন্তু পেঁয়াজ এক্সপোর্ট হয়, কিন্তু সেই সময় কিন্তু আমাদের দেশে এতটাই পেঁয়াজের ক্রাইসিস হয়ে গিয়েছিল যে আমাদেরকে বাইরের দেশ থেকে পেঁয়াজ ইম্পোর্ট করতে হয়েছে। তো ফলে পেঁয়াজ ইম্পোর্ট করার ফলে কিন্তু দাম কিছুটা কম কন্ট্রোল করা গেছিল, ইনফ্লেশন কিছুটা কন্ট্রোল করা গিয়েছিল। সেম জিনিস হচ্ছে যে স্টোরেজ ক্যাপাসিটি, গোডাউনের যে সংখ্যা, এই জিনিসগুলো কিন্তু বাড়াতে হবে। এই জিনিসগুলো যদি বাড়ানো যায় তাহলে আমাদের যখন যে প্রভূত যে ফলন হয় যে সময়টা, তো সেই ফলনের সময় ফসলটাকে কিন্তু আমরা স্টোর করে রাখতে পারি। এই রকম যখন আমাদের উৎপাদন, যে বছর উৎপাদন কম হবে সেই বছর কিন্তু ওই ফলন দিয়ে কিন্তু আমরা আমাদের যে ঘাটতি সেটা মেটাতে পারি। যদি সেই জিনিস না হয় ফের আমাদের ইম্পোর্ট এক্সপোর্টের রাস্তায় যেতে হয়। তো আলটিমেটলি যদি আমাদের স্টোরেজ ক্যাপাসিটি বাড়ে তো ইনফ্লেশনকেও কিন্তু আমরা বৃদ্ধি পাওয়ার হাত থেকে রক্ষা করতে পারবো। নেক্সট যে জিনিসটা সেটা হচ্ছে যে নিত্য প্রয়োজনীয় যে জিনিস আছে দ্রব্যমূল্য, তার কিন্তু একটা মানে খুব এসেন্সিয়াল যেগুলো, তার কিন্তু একটা সিলিং রেট ফিক্স করে দেওয়া। অর্থাৎ যে দামের ওপরে এই জিনিসটাকে আর বিক্রি করা যাবে না। যেমন নিত্য প্রয়োজনীয় জিনিস বলতে যেমন চাল, ডাল, গম, এই ধরনের যে মানে ডেলি যে ফুড আইটেমগুলো আছে, এসেন্সিয়াল ফুড আইটেম, এগুলোর যদি আমরা একটা পার্টিকুলার সিলিং প্রাইস ফিক্স করে দিই
তো এর ফলে কিন্তু ইনফ্লেশনকে অনেকটা কিন্তু কন্ট্রোল করা সম্ভব। আচ্ছা, তো বাট সিলিং প্রাইস ফিক্স করলে কিন্তু এটা কিন্তু সাপ্লাই সাইডের উপর কিন্তু কোনো এফেক্ট করবে না, এটা ডিমান্ড সাইডের ডিমান্ডের ফলে যে ইনফ্লেশনটা হবে সেটাকে কিন্তু কিছুটা হলেও কন্ট্রোল করতে পারবে। নেক্সট যে রিফর্মসটা বা যে মেজারটা আছে সেটা হচ্ছে কিন্তু পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, অর্থাৎ রেশন ব্যবস্থার মাধ্যমে আমরা যে এসেন্সিয়াল যে খাদ্যদ্রব্য আমরা সরবরাহ করি সেটা যেন রেশনে একটা ফিক্সড প্রাইসে আমরা এটা প্রোভাইড করে থাকি, গভর্নমেন্ট প্রোভাইড করে সাবসিডাইজড যে এসেন্সিয়াল যে খাদ্যদ্রব্যগুলো আছে। তো এগুলোই কিন্তু হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট মেজার। আচ্ছা, নেক্সট যে জিনিসটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইম্প্যাক্টস অফ ইনফ্লেশন। তো ইম্প্যাক্ট অফ ইনফ্লেশনে যে প্রথম যে জিনিসটা জানতে হবে যে ইনফ্লেশনের ফলে কিন্তু দু রকমেরই ইম্প্যাক্ট ইকোনমিতে হয়, দ্য পজিটিভ ইম্প্যাক্ট আর নেগেটিভ ইম্প্যাক্ট। তো পজিটিভ ইম্প্যাক্টে কি আছে, পজিটিভ ইম্প্যাক্টে যে আমি বলেছি যে একটা নির্দিষ্ট মাত্রায় যদি ইনফ্লেশন ঘটে একটা মডারেট লেভেল, সেটা কিন্তু অলওয়েজ একটা ইকোনমিতে কিন্তু এসেনশিয়াল, কারণ এই ধরনের মডারেট লেভেল অফ ইনফ্লেশন কিন্তু ইকোনমিক গ্রোথে কিন্তু সাহায্য করে আমাদের, যে আর্থিক যে বৃদ্ধি হয় ভাই সেই বৃদ্ধিতে কিন্তু এই মডারেট ইনফ্লেশন আমাদের কিন্তু হেল্প করে, কারণ এর ফলেই কিন্তু কোম্পানিরা তাদের প্রফিট মার্জিনটাকে ইনক্রিজ করতে পারে, ইনক্রিজ করার জন্য এনকারেজড হয়, ফলে তারা তাদের প্রোডাকশন এবং সাপ্লাই দুটোকেই তারা এফিসিয়েন্সিভাবে বাড়াতে সাহায্য করে, ফলে আলটিমেটলি কিন্তু যে বিজনেস ফ্রেন্ডলি বা বিজনেস কম্পিটিশন কিন্তু এতে ভালোভাবে বৃদ্ধি পায় এবং আলটিমেটলি ইকোনমির এতে কিন্তু খুব সহায়ক, বৃদ্ধিতে কিন্তু এটা খুব সহায়ক। আর নেগেটিভ ইম্প্যাক্ট, নেগেটিভ ইম্প্যাক্টে কি বলা হয়েছে, নেগেটিভ ইম্প্যাক্টে কিন্তু বলা হয়েছে এটা কিন্তু মানুষের জীবনযাত্রার মানকে কিন্তু কমিয়ে দেয়, অর্থাৎ নেগেটিভ ইম্প্যাক্টে প্রথমেই যেটা বলেছি টাকার মূল্যকে কমিয়ে দেয়। তো টাকার মূল্যকে কমিয়ে দেওয়া মানে সেই 100 টাকায় আগে 100টা জিনিস পাওয়া যেত, এখন 100 টাকায় 70টা কি 80টা জিনিস পাচ্ছ, ফলে কিন্তু মানুষ আগে যে পরিমাণ জিনিস নিয়ে জীবন ধারণ করতো এখন কিন্তু সেই অর্থে কিন্তু তার অর্ধেক বা তার থেকেও কম জিনিস নিয়ে কিন্তু তার জীবনযাত্রা চালাতে হচ্ছে, ফলে এটা কিন্তু মানুষের জীবনযাত্রার উপর কিন্তু খুব ভয়াবহ প্রভাব ফেলতে পারে। আর কি হতে পারে, গরিবদের ওপর কিন্তু এর প্রভাব মারাত্মক হতে পারে, কারণ টাকার দাম পড়ে গেলে কিন্তু গরিবরা কিন্তু তাদের যে সঞ্চয় থাকে সাধারণত তার বেসিসে কিন্তু তারা জীবন ধারণ করতে চায়, কিন্তু টাকার দাম পড়ে গেলে কিন্তু তাদেরকে কিন্তু খুব মারাত্মকভাবে ইম্প্যাক্ট করে এই ইনফ্লেশন। ইনফ্লেশন আর কি করতে পারে, ইনফ্লেশন কিন্তু বৈষম্য ইনইকুয়ালিটিসকে কিন্তু বাড়াতে সাহায্য করে। তো এই হচ্ছে নেগেটিভ ইম্প্যাক্ট আর এই হচ্ছে পজিটিভ ইম্প্যাক্ট বললাম। তো আজকের এই অবধিই থাকবে। তো নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব আরও ডিটেলসে যে ইনফ্লেশন কী করে মেজার করা হয় এবং ইনফ্লেশন রিলেটেড কিছু টার্ম আছে সেগুলোর ব্যাপারেও কিন্তু আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব।